লোনা ফলা জমি লোনা জলে ভরা, ঘূর্ণিঝড় চলো চাষ সাথে বাড়ছে খরা। পরিবর্তিত জলবায়ু বাড়ায় জীবন ঝুঁকি, তথ্য প্রযুক্তি করেছে নতুন দিনের মুখী। শুনবো মোরা জানবো হ্রাস করবো ব্যথা, লড়াই করা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, প্রীতি ও শুভেচ্ছা নিন। শুরু করছি জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অভিযোজন কৌশল বিষয়ক নিয়মিত রেডিও অনুষ্ঠান উপকূলের কথা। উপকূলের কথা, উপকূলের কথা। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এলজিইডির কোস্টাল ক্লাইমেট রেজিলেন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প সিসিআরএফ এর আওতায় কৃষি তথ্য সার্ভিসের রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI এর সৌজন্যে, সহযোগিতায় ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট IFAD। সম্প্রচারিত হচ্ছে প্রতি রবিবার রাত 7:45। পুনঃপ্রচারিত হয় সোমবার বিকেল 3:45 আপনার প্রিয় লোকবেতার 99.2 FM থেকে। আর এই অনুষ্ঠানটি অনলাইনে শুনতে লগ ইন করুন www.lokobetaar.communityradio.com.bd। আবারও বলছি www.lokobetaar.communityradio.com.bd। জলবায়ু পরিবর্তনে বাড়ছে খরা, ঘূর্ণিঝড়, লবণাক্ততা, জলোচ্ছ্বাসে ফসল হানি, ভাঙছে ঘর। বদলে যাচ্ছে জীবনধারা, বদলে যাচ্ছে চাষ, হচ্ছে মানুষ দিশে হারা, লড়ছে 12 মাস, শুধু লড়ছে 12 মাস, শুধু লড়ছে 12 মাস, শুধু লড়ছে 12 মাস, তবু লড়ছে 12 মাস। সুপ্রিয় শ্রোতা, শুরুতেই আপনাদের জানিয়ে দিচ্ছি কি কি বিষয় দিয়ে সাজিয়েছি আজকের উপকূলের কথা অনুষ্ঠান। বরগুনাবাসী রে মগো রেডিও মগো কথা কয়, লোকবেতারে মগো কথা কয়, মগো রেডিও মগো কথা কয়, মগো রেডিও মগো কথা কয়। লোকবেতার FM 99.2, লোকবেতারে মগো কথা। শুরুতেই শুনতে পাবেন জলবায়ু প্রতিবেদন, থাকবে অভিযোজন কৌশল পর্ব, বদলে যাওয়া দিন পর্বে রয়েছে CCRIP প্রকল্প নিয়ে সাক্ষাৎকার, শুনতে পাবেন একটি বিষয়ভিত্তিক নাটক। এছাড়াও আপনাদের জন্য রয়েছে নিয়মিত আয়োজন, কুইজ ও রচনা প্রতিযোগিতা। আয়োজনের শেষে লাইভ ফোন ইন পর্বে থাকবেন একজন বিশেষজ্ঞ অতিথি, যিনি সরাসরি শ্রোতাদের নানান প্রশ্নের উত্তর দেবেন। শুরুতেই জলবায়ু প্রতিবেদন। নারিকেল একটি তেল জাতীয় অর্থকারী ফল। বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রচুর পরিমাণে নারিকেল জন্মে, তবে উপকূলীয় অঞ্চলে নারিকেল চাষ উপযোগী। বরগুনায় প্রচুর নারিকেল জন্মে, ছোট বড় সবার বাড়িতেই 2-1টি নারিকেল গাছ আছে। পারিবারিকভাবে চাষাবাদের বাইরে বাণিজ্যিকভাবে অনেকেই নারিকেল চাষ করে। খাদ্য ও পানীয় হিসেবে আমরা নারিকেল ব্যবহার করে থাকি। এছাড়া সাবান ও তেল তৈরিতে নারিকেল ব্যবহৃত হয়। বাংলাদেশে খাদ্য ও কাঁচামাল হিসেবে 35 কোটি নারিকেলের চাহিদা রয়েছে, কিন্তু এদেশে উৎপাদিত হয় মাত্র 10 কোটি। এর অনেকগুলো কারণের মধ্যে বাণিজ্যিকভাবে ব্যবসার উদ্দেশ্যে চাষ না করা অন্যতম কারণ। কৃষক সহ স্থানীয়রা বলছেন নারিকেলে মাকড় সমস্যা উৎপাদনকে ব্যাহত করে, আর এর জন্য অনেকেই নারিকেল চাষে আগ্রহ হারায়। মাকড় আক্রমণ নারিকেল চাষের একটি মূল সমস্যা, এ নিয়ে বলছেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন। এটা একটা মূল সমস্যা। নারিকেলের বিভিন্ন সমস্যা হয়ে থাকে, তার ভিতরে
অন্যতম একটা মাকড়ের আক্রমণ, যে এই মাকড়ের আক্রমণটা যদি হয় তাহলে থাকা দরকার সেটা থাকে না, সেটা বিকৃতি হয়ে যায়, যেমন মসৃণ থাকার কথা, কিন্তু সেটা এই আক্রমণের ফলে দেখা যাচ্ছে যে খোসাটা বিকৃত হয়ে যায়, বা এই বিকৃত হওয়ার কারণে দেখা যাচ্ছে নারিকেলের কোনো সময় দেখা যাচ্ছে যে আবার ঝরে পড়ে যায়, অকালি ঝরে পড়ে যায় এবং ফলনও কমে যায়। যে এটা অনেক সময় দেখা যাচ্ছে বেশি আক্রান্ত হয়, এটাও একটা মূলত আবহাওয়ার কারণে, কিংবা অনেক সময় দেখা যাচ্ছে যে নারিকেল উঁচু হওয়ার কারণে যে নারিকেল গাছের যে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজটা রাখা দরকার সেটা অনেক সময় রাখে না, এর কারণে এই পোকামাকড়ের আক্রমণটা বেশি হয়। ধানের জমিতে ছোট পুকুর কেটে বৃষ্টির পানি ধরে রেখে ঘেরের বেরি বাঁধে বছর ব্যাপী সবজি চাষ করো এখন থেকে। ঝুঁকি মোকাবেলা অভিযোজন কলা কৌশল বড় প্রয়োজন, বড় প্রয়োজন। পৃথিবীর উপরে মানুষের উপরে আঘাত এসেছে বারবার, পৃথিবীর উপরে মানুষের উপরে আঘাত এসেছে বারবার। লবণ সহনীয় ফসল চাষে হতে হবে অগ্রগামী, জমির আইলে চাষ করে গড়ব আমাদের আগামী। লবণ সহনীয় ফসল চাষে হতে হবে অগ্রগামী, জমির আইলে চাষ করে গড়ব আমাদের আগামী। সরজান পদ্ধতিতে জমি চাষ এসো করি আমরা গ্রহণ, গ্রহণ। পৃথিবীর উপরে মানুষের উপরে আঘাত এসেছে বারবার, পৃথিবীর উপরে মানুষের উপরে আঘাত এসেছে বারবার। অভিযোজন কৌশল। প্রিয় শ্রোতা বন্ধুরা, মাকড়ের আক্রমণে কচি অবস্থায় নারিকেলের খোলের উপর ফাটা ফাটা দাগ পড়ে। এছাড়া বড় সমস্যা, নারিকেল পরিপক্ক হওয়ার আগেই ঝরে যায়। তাই মাকড় সমস্যার সমাধানে কাজ করতে হবে। প্রতিরোধে করণীয় অনেক কিছু রয়েছে। শীতকাল মাকড় দমনের উপযুক্ত সময়। সকালে ও বিকালে মৃদু রোদে মাকড় বৃত্তের বাইরে আসে, তখন মাকড়নাশক ব্যবহার করে দমন করা যায়। এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নারিকেল গাছ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। মাকড় এক গাছ থেকে অন্য গাছে ছড়ায়, তাই এটি এলাকা ভিত্তিক দমন ব্যবস্থায় দমন করতে হবে। এ নিয়ে আরো বলছেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন। প্রতিরোধ ব্যবস্থা হচ্ছে গাছের গোড়া পরিষ্কার, আর একটা হচ্ছে যে গাছের যে উপর অংশটা থাকে সেখানে সেটাও মাঝে মাঝে পরিষ্কার করে নিতে হবে। এগুলো যদি পরিষ্কার করে তাহলে এই মাকড় বা পিঁপড়ার আক্রমণ কম হয়। আর যদি আক্রান্ত হয়েই যায় তাহলে বেশি পরিমাণে যদি আক্রমণ, তাহলে মাকড়নাশক স্প্রে করতে হবে। এখানে মাকড়নাশক যেমন ওমাইট আছে, রনোবিট আছে, তারপর বায়োটিমেক্স আছে, এই জাতীয় ঔষধ যদি স্প্রে করি তাহলে দেখা যাচ্ছে যে এর আক্রমণ থেকে রক্ষা করা যেতে পারে। প্রতিকারে অর্থাৎ বছরে মূলত নারিকেল 2-3 বারই এটা আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করা যেতে পারে। এটা বর্ষার শুরুতে একবার, বর্ষার শেষে যে এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে 2-3 বার পরিষ্কার করে নিতে হয়। বদলে যাওয়া দিন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সরকার বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন করছে। কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প বা সিসিআরআইপির আওতায় বরগুনায় বাস্তবায়ন হচ্ছে নানা কর্মকাণ্ড। মার্কেট উন্নয়নে রয়েছে সিসিআরআইপির নানা কার্যক্রম, যেখানে সংযুক্ত আছেন হতদরিদ্র নারী।
এ প্রকল্পের আওতায় 12টি জেলা সহ বরগুনা সদর, বামনা ও পাথরঘাটা উপজেলায় নির্মাণ করা হয়েছে ওমেন মার্কেট সেকশন। সিসিআরএফ এর কার্যক্রম নিয়ে বলছেন সিসিআরআইপি এলজিডি বরগুনার ফিল্ড মনিটরিং অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন। আপনারা জানেন এই মার্কেট ডেভেলপমেন্ট যেটা আমি পূর্বে বলেছি, সেই মার্কেট স্মল এবং মিডিয়াম মার্কেটগুলি যেটা আমাদের ইফাত সাহায্য পুষ্ট, সে মার্কেটগুলি সম্পূর্ণ এলসিএস লোকাল কন্ট্রাক্টিং সোসাইটির মাধ্যমে নির্মাণ হচ্ছে, যার বেশিরভাগই মহিলারা, সংযুক্ত দরিদ্র মহিলারা, ওনারা এই বাজারটি নির্মাণ করছেন এবং এর যে লাভ হবে সেই প্রফিট সেটা তাদের মধ্যে বিতরণ করা হবে। তাছাড়াও আপনার এ সমস্ত বাজারে মহিলারা অনেক সময় দেখবেন যে গ্রামে ব্যবসা করতে পারতেছে না, তাদের জন্য বাজারে ওমেন মার্কেট সেকশন নির্মাণ করা হচ্ছে। বরগুনাতে আছে, পাথরঘাটাতে এবং বামনা উপজেলাতে আছে। এরা মূলত দোকানটি পরিচালনা করবে, বাজার ব্যবস্থাপনা কমিটি আছে, সেখানে তারা বিভিন্ন আমাদের সিলেকশন পদ্ধতি আছে, সেখান থেকে মহিলারা দোকান নির্বাচিত হবে। যারা ব্যবসা করেন, যারা হতদরিদ্র, যাদের অভিজ্ঞতা আছে, তারাই এটার বাছাই পর্বে তারা আসবেন এবং বাছাইয়ের একটা প্রক্রিয়া আছে, গাইডলাইন আছে। সেই অনুসারে বাছাই হওয়ার পরে আমাদের প্রকল্প মন্ত্রণালয় থেকে বরাদ্দ আসবে, আসার পরে মার্কেট সেকশন নির্মাণ করা হবে। সেখানে 6টি দোকান থাকবে, দোকানগুলি তারা পরিচালনা করবে। যার যে ধরনের ব্যবসার অভিজ্ঞতা আছে তারা সেটা পরিচালনা করবে এবং একটা সবচেয়ে ভালো বিষয় হলো যে এই বাজারটা তারাই নির্মাণ করবেন এবং এখান থেকে যে প্রফিট তারা পাবেন তার লভ্যাংশ থেকেও তারা বাজারের যে ব্যবসার যে পুঁজিটা সেটা তারা বাড়াতে পারবেন এবং সেইটা থেকে তার ব্যবসা কিছুটা হলেও তাদের উপকারে আসবে এবং ব্যবসাটা পুরো তারা পরিচালনা করবেন, প্রফিট তারা পাবেন। সরকারি নিয়ম মোতাবেক তাদের কিছু নিয়ম কানুন আছে, সেখানে তারা হয়তো লিজিং করবে, কিছু তারা ভাড়া দিতে হবে মাসিক সরকারকে। শুনলেন সিসিআরআইপি কার্যক্রম নিয়ে একটি সাক্ষাৎকার। দিন বদলে এলো রে ভাই, সিসিআরআইপি এগিয়ে, সড়ক সেতুর উন্নয়নে যাব সব বাধা পেরিয়ে। সাইক্লোন শেল্টার প্রাণ বাঁচায়, ঝড় জল উচ্ছ্বাসে, বাজার ব্যবস্থায় মহিলা কর্নার আছে পুরুষের পাশে। অগ্রগতির যাত্রা পথে বাংলার গান গায়, জলবায়ু পরিবর্তনে কোনো ভয় নাই, জলবায়ু পরিবর্তনে কোনো ভয় নাই, জলবায়ু পরিবর্তনে কোনো ভয় নাই। কৃষি বিনোদন। শ্রোতা বন্ধুরা, এবার আপনাদের জন্য রয়েছে নারিকেলের মাকড় সমস্যার করণীয় নিয়ে একটি নাটক। খাজুর মিডিয়া আর নাহুল দিয়ে ভাত খাইতে মজাই আলাদা। বেটা খাজুর মিডিয়া নাইলে আছে কোন রকম, নাহুল পেতেই তো ঝামেলা, গাছে দেই সরি হয়, নাহুলের খবর নাই। তোর কাছে তো ভালোই না হইলে। বেটা মোর গাছে তো আগে না হইলে হইতে না, এখন না হইল জম্মের একটা কিরেশমতি আছে। কিরেশমতি? বেটা সেটা তো তুই জানো না, না হইলে শরীরে মাকড়ের আক্রমণ করে, এটা তুই জানো? হ্যাঁ তো জানি না। এইতে জইরে যায়। এই হয় এরপর যাও খাহে, হ্যাঁ আবার ওই ছোট ছোট হয়। হ্যাঁ, খাওয়ার মতো কোন অবস্থা থাকে না। আমরা কি করবো বুঝি না কিছু। তোর তা দিতে বড় বড়, তাই মোর তা বড় বড় হইবে না। মুই তো কৃষি কর্মকর্তার পরামর্শ লইছি, হে মোরে অনেক কিছু কইছে। কি কইছে খুললে কর দিবে একটু। হন এখন শীতকাল, সকালে বা বিকালে গাছের শরীরে রৌদ্র পড়ে, ওই সময় মা করে রৌদ্র পোয়ায়। ও মগুনান মাহরেও রোদ পোয়ায় সকালে? পোয়াইবে না, তোমাকে মানুষ যদি পোয়ান লাগে, মাহরের পোয়ান লাগবে না। এই তাই মাহরে রোদ পোয়ায় হের লাগে, তাই আবার এই না হইলে সম্পর্কটা কি একটু খুললে? হেইকালে মাকড় নাশক ঔষধ দিতে হইবে। এই ওই আর কি ওই মাহরডারে মারার লাগিয়া ঔষধ দিতে হইবে। ওই যে কালে রোদ পোয়াইতে হইবে,
এই কালে আমরা ঔষধ মারিয়ে দেবো, হেলেই তো আর মাহর গুলো আর ওই শরীর মধ্যে ঢুকে থাকতে পারবে না, হেলে তো মরিয়ে যাবে। হ্যাঁ হেলে মাহর মরিয়ে যাবে, আর ওই না হইলে শরীর ভালো মতন থাকবে, আর না হইলে হইবে বড় বড়। বুদ্ধিটা বড় খারাপ না, তাই হলে তো মোর যাই ঔষধ দেওয়া লাগবে, গাছ গোছ বাঁচছে বুঝছে এককালে ঔষধ মারিয়ে দেবো, না হইলে বড় বড় হইবে তোর তার নান বেটা, খাইতেও ভালো লাগবে, বেচতেও পারবো। বুদ্ধিটা খারাপ দাও না। শুনলেন নারিকেলের মাকড় সমস্যার করণীয় নিয়ে একটি নাটক। জলবায়ু পরিবর্তনে বাড়ছে খরা, ঘূর্ণিঝড়, লবণাক্ততা, জলোচ্ছ্বাসে ফসল হানি, ভাঙছে ঘর। জলবায়ুর পরিবর্তন বদলে যাচ্ছে পৃথিবী, বদলে যাচ্ছে আমাদের জীবনযাত্রা, বেড়েই চলছে প্রাকৃতিক দুর্যোগ, বাড়ছে খাদ্যের অনিশ্চয়তা, ঘটছে পেশার পরিবর্তন, মানুষ হচ্ছে অভিবাসী। জলবায়ু পরিবর্তনের এই সংকট মোকাবেলায় চলুন সবাই সম্মিলিতভাবে এগিয়ে আসি। জনস্বার্থে রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI, কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট CCRIP। উপকূলের কথা অনুষ্ঠানের জানুয়ারি মাসের রচনা প্রতিযোগিতা। বিষয় শীতকালীন সবজি। প্রিয় শ্রোতা, উপকূলের কথা অনুষ্ঠানের উদ্যোগে আয়োজন করা হয়েছে আপনাদের জন্য বিশেষ রচনা প্রতিযোগিতা। বিষয় শীতকালীন সবজি। রচনাটি লিখুন 500 শব্দের মধ্যে, পাঠিয়ে দিন লোকবেতার 99.2 FM এর ঠিকানায়। আমাদের কাছে চিঠি পাঠানোর ঠিকানা প্রযোজক উপকূলের কথা, লোকবেতার 99.2 FM, 99 সদর রোড, পশ্চিম বরগুনা, বরগুনা 8700। লেখা পাঠানোর শেষ তারিখ 30 জানুয়ারি 2017। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। জেনে রাখুন, প্রতি মাসে আয়োজন করা হবে বিশেষ রচনা প্রতিযোগিতা। অংশ নিন রচনা প্রতিযোগিতায়, জিতে নেন আকর্ষণীয় পুরস্কার। উপকূলের কথা অনুষ্ঠানের কুইজ পর্ব। উপকূলের কথা অনুষ্ঠানের এ সপ্তাহের কুইজ, নারিকেল গাছের মাকড় মারতে হবে কোন সময়? অপশন এ বর্ষাকালে, অপশন বি শীতকালে। কুইজটি আবার শুনুন। নারিকেল গাছের মাকড় মারতে হবে কোন সময়? অপশন এ বর্ষাকালে, অপশন বি শীতকালে। উত্তর পাঠাবেন 29 জানুয়ারি 2017 এর মধ্যে। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন UK স্পেস আপনার নাম ও ঠিকানা, তারপর কুইজের সঠিক উত্তর A অথবা B লিখে পাঠিয়ে দিন 01782973478 নম্বরে। একই নম্বরে ফোন করেও জানাতে পারবেন আপনার মতামত। উপকূলের কথা অনুষ্ঠানের গত সপ্তাহের কুইজ বিজয়ী হয়েছেন খেজুরতলারই সীতা। গত সপ্তাহের কুইজ ছিল শীতকালীন সবজি কোনটি, যার সঠিক উত্তর ছিল ফুলকপি। বন্ধুরা, আজকের অনুষ্ঠানের আয়োজন এ পর্যন্তই। অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন প্রতি রবিবার রাত 7:45। পুনঃপ্রচারিত হয় সোমবার বিকেল 3:45 আপনার প্রিয় লোকবেতার 99.2 FM থেকে। প্রিয় শ্রোতা, বিদায় নেবার আগে জানিয়ে দিচ্ছি, উপকূলের কথা অনুষ্ঠানটির গবেষণায় ছিলেন মোহাম্মদ মঞ্জুর হোসেন, গ্রন্থনায় সাইফুদ্দিন সবুজ, উপস্থাপনায় ছিলাম ইমরান হোসেন ও কাজী সেলিনা হোসেন, শব্দ ধারণ ও সম্পাদনায় অ্যান্থনি গোমেজ ও ফখরুল ইসলাম রনি, ব্যবস্থাপনায় আমিনুল ইসলাম দুলাল ও মোহাম্মদ হাসান, নির্দেশনায় মনির হোসেন কামাল। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইমরান হোসেন, পরিচালনা ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। লড়াই করা জীবন নিয়ে উপকূলের কথা, লড়াই করা জীবন নিয়ে উপকূলের কথা, উপকূলের কথা, উপকূলের কথা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন দেশের প্রথম কমিউনিটি রেডিও লোকবেতার ৯৯.২ FM। এতক্ষণ আপনারা শুনলেন রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI পরিবেশিত জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অভিযোজন কৌশল বিষয়ক রেডিও অনুষ্ঠান উপকূলের কথার প্রথম অংশ। শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন এবং অনুষ্ঠানটি শুনেছেন। এবং সেই সাথে আমরা শুরু করছি আমাদের দ্বিতীয় অংশে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি উপকূলের কথা অনুষ্ঠানের লাইভ ফোন ইন পর্ব। শ্রোতা বন্ধুরা, উপকূলের কথা আজকের অনুষ্ঠানে অর্থাৎ আজকের আলোচনার বিষয় নারিকেল চাষ এবং বিশেষ করে নারিকেলের মাকড় সমস্যা এবং করণীয় নিয়ে। এ বিষয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে বিশেষজ্ঞ অতিথি হিসেবে আজকের অনুষ্ঠানে বরাবরের মতোই আমাদের সাথে আছেন উপসহকারী কৃষি কর্মকর্তা মাকসুদুর রহমান। আপনাকে আজকের অনুষ্ঠানেও শুভেচ্ছা জানাই। ধন্যবাদ আপনাদেরকে। শ্রোতা বন্ধুরা, উপকূলের কথা অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এলজিইডির কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প CCRIP-র আওতায় কৃষি তথ্য সার্ভিসের রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI এর সৌজন্যে সহযোগিতায় ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট IFAD। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে প্রতি রবিবার রাত 7:45 এবং পুনঃপ্রচার প্রতি সোমবার বিকাল 3:45 আপনার প্রিয় লোকবেতার ৯৯.২ FM থেকে। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের এই অনুষ্ঠানে আজকের বিষয় নিয়ে আপনার প্রশ্ন থাকলে কিংবা জানার বিষয় থাকলে অথবা অনুষ্ঠান সম্পর্কে মতামত বা পরামর্শ দিতে আমাদেরকে ফোন করতে পারেন 01782973478 নম্বরে। আবার বলছি 01782973478 নম্বরে। আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় নারিকেল চাষ এবং নারিকেল চাষের একটি অন্যতম বাধা, সেটি হচ্ছে মাকড় সমস্যা। আপনারা জানেন নারিকেল একটি অর্থকরী ফল এবং এটি একটি তেল জাতীয় ফল। তেল ছাড়াও খাদ্য এবং পানীয় হিসেবে নারিকেল আমরা ব্যবহার করি। এছাড়াও সাবান এবং তেল বিশেষ করে তৈরিতে এটি ব্যবহার হয়। আমরা আজকের বিষয়ে চলে যাচ্ছি এবং মূল আলোচনায় চলে যাচ্ছি। যাবার আগে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাই এবং আজকের অনুষ্ঠান সঞ্চালনে আপনাদের সাথে রয়েছি আমি ইমরান হোসেন। আপনার কাছে প্রথমেই আমরা জানতে চাইব নারিকেল চাষ সম্পর্কে। এটি আমাদের বিশেষ করে উপকূলীয় জেলায় কতটা গুরুত্বপূর্ণ? ধন্যবাদ। এই মুহূর্তে যারা আমাদের সাথে শুনছেন লোকবেতার FM ৯৯.২। নারিকেল বাংলাদেশের একটি অর্থনৈতিক এবং অর্থকরী ফসল। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মোট 17টি জেলায় নারিকেলের ব্যাপক বিস্তৃতি। এর কারণ নারিকেল মৃদু লবণাক্ততা সহ্য করতে পারে এবং সমুদ্র উপকূলের নারিকেল গুচ্ছমূল থাকার কারণে মাটির সাথে আষ্টপৃষ্ঠভাবে লেগে থাকে এবং ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসেও নারিকেল গাছ সহজেই নষ্ট হয় না এবং সম্পূর্ণ ধ্বংস হয় না। এতে উপকূলীয় জীবন যাত্রার সাথে জড়িত মানুষ পশু পাখি এরা বেঁচে থাকে, যেটা বিভিন্ন সময়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের পরীক্ষিতভাবে প্রমাণ। এই জন্য আসলে দক্ষিণাঞ্চল এটি একটি ব্যাপক উপযোগী এবং চাষাবাদ উপযোগী একটি ফসল। নারিকেল আমাদের এই অঞ্চলে সাধারণত আমরা আগে বিভিন্ন পিঠাপুলিতে ব্যবহার করত। এখন নারিকেল ডাব নারিকেলের পানি পটাশিয়াম সমৃদ্ধ হওয়ায় এটি ব্যাপক পরিচিত পেয়েছে। তাদের পেটের সমস্যা তারাও ব্যবহার করে থাকেন এবং বর্তমানে যারা এই মুহূর্তে পুষ্টি সচেতন তারাও নারিকেলের অর্থাৎ ডাবের পানি খাবার হিসাবে ব্যবহার করে। এছাড়াও নারিকেল ছোবরা আঁশ হিসাবে ব্যবহার করা হয়। আর মালই যেটা থাকে এটা বিভিন্ন কাজে বাস, অর্থাৎ যার মধ্যে নারিকেলগুলো থাকে। আর নারিকেলের মধ্যে প্রচুর পরিমাণে মেলানিন থাকে। আর কেজিন নামক একটি রাসায়নিক পদার্থ আছে নারিকেল, যেটার জন্য আসলে বলা হয় যে দক্ষিণাঞ্চলের মানুষ অধিক বুদ্ধিমান।
কারণ মস্তিষ্ক গঠনে কেজিনের গুরুত্ব অপরিসীম, এটা আমাদের এই নারিকেলে প্রচুর পরিমাণে আছে। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় শ্রোতা বন্ধুরা। যেটি আগেই বলেছে যে আপনারা আমাদের সাথে সরাসরি প্রশ্ন করে আজকের অনুষ্ঠানে যোগ দিতে পারেন কিংবা আপনার মতামত দিতে পারেন 01782973478 নম্বরে, একই নম্বরে SMS করে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন এই অনুষ্ঠানে এবং আপনার জিজ্ঞাসা, আপনার প্রশ্ন নিয়ে আমাদের সাথে থাকতে পারেন কিংবা মতামত, অথবা আজকে নারিকেল চাষে বা নারিকেল হচ্ছে না, ফলন দিচ্ছে না, এই জাতীয় যদি কোনো সমস্যা থেকে থাকে সেটি নিয়েও আপনারা কথা বলতে পারেন। মূলত নারিকেল বাণিজ্যিকভাবে খুব একটা বেশি যদি আমরা দক্ষিণ অঞ্চলে না বলি, এবং এটি এখনো রয়েছে বিশেষ করে যেহেতু লবণাক্ততা এলাকা, পারিবারিকভাবে কিন্তু এটি বেশ নারিকেল বাণিজ্যিকভাবে এখন আবাদ করা হচ্ছে আমাদের দেশে। বর্তমানে বাংলাদেশে ডুয়ার্ফ কেরালা জাতের ওপি অর্থাৎ খাটো জাতের দুটি নারিকেল ইতিমধ্যে আমাদের দেশে আনা হয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন হর্টিকালচার সেন্টার থেকে বিনামূল্যে কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে, কোথাও কোথাও প্রকল্পের মাধ্যমে বিক্রি করা হয়েছে। আমরা চলতি বছরে প্রতি পিস চারার মূল্য 500 টাকা হারে কৃষকদের মাঝে বিক্রি করেছি। এর বিশেষ বৈশিষ্ট্য হল 28 মাস বয়সেই আমাকে এটি নারিকেলের দিবে, যেটা আমি পানি খাওয়ার জন্য উপযোগী হবে। বছরে 150 থেকে 300টি পর্যন্ত নারিকেল পাওয়া যাবে। এটি একটি উচ্চ ফলনশীল জাত, খাটো হয় আমাদের এই অঞ্চলের ঘূর্ণিঝড় প্রবণ এলাকা ও খরা প্রবণ এলাকার জন্য এটি খুবই উপযোগী হবে। এছাড়াও আমাদের দেশে যে নারিকেল আছে যেগুলো, তার মধ্যে লম্বা খাটো জাত এবং বিভিন্ন দিক থেকে নারিকেল জাত বলা হয়, এগুলো আমাদের দেশে ব্যাপক জনপ্রিয়। এছাড়া বাড়ি নারকেল 1, বাড়ি নারকেল 2 নামেও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট দুটি জাত অবমুক্ত করেছে। এটা আমাদের দেশে এখন ব্যাপকভাবে চাষাবাদ হচ্ছে, জনপ্রিয় হচ্ছে। নারিকেল চাষের ক্ষেত্রে যদি আমরা কৌশলগতভাবে বলি, চাষাবাদের ক্ষেত্রে এটি কিন্তু আমাদের বাড়ির আইলে, বাড়ির চারপাশে এবং বিশেষ করে ঘেরের আইলে, এখন আপনি যেটা খাটো যে নারিকেল গাছের কথা বললেন, যেটি কম উচ্চতা হয় এবং কম ছড়ায়, সেটি কিন্তু ঘেরের আইলে সেটি খুবই উপযোগী এবং লাভজনক। নারিকেল মূলত যে কোনো মাটিতেই লাগানো যায়, তবে যে সমস্ত এলাকায় একটু বেলে মাটি আছে এই সমস্ত এলাকায় নারিকেল খুবই ভালো জন্মে, এবং অন্যান্য যে সমস্ত এলাকায় নারিকেল গাছ খাবার হিসেবে ব্যবহার করে, কিছু সমুদ্র অঞ্চলে এটি একসাথে মিঠা পানির উৎস হিসেবেও এটি ব্যবহৃত হয় আমাদের অঞ্চলে আসছে। শ্রোতা বন্ধুরা, আমরা আজকে নারিকেল চাষ নিয়ে কথা বলছি এবং আজকের আলোচনার মূল যেটি আমরা ফোকাস অর্থাৎ প্রধান আলোচনায় যেটি আনতে চাই সেটি হচ্ছে আমাদের নারিকেলের যে চাষে বিভিন্ন সমস্যা রয়েছে, তার মধ্যে একটি সমস্যা মাকড় সমস্যা, অর্থাৎ মাকড়সার যে আক্রমণ এবং এটির কারণে আমাদের ফলনটা, নারিকেলের ফলনটা যে ব্যাহত হয়, সেই ব্যাহত হওয়ার যে কারণ এবং কেন হয়, মাকড় কি সমস্যা এখানে সৃষ্টি করে এবং কি ধরনের ক্ষতি করে এবং এক্ষেত্রে করণীয় কি। কারণ বিশেষ করে কৃষক সহ পারিবারিকভাবে যারা এটি চাষ করেন তাদেরও ফলন না হওয়া এবং ফলন না দেওয়া, ক্ষতিগ্রস্ত হওয়ার একটি বড় কারণ আমরা দেখেছি, যে এবং যেটা বলেছেন কৃষক সহ স্থানীয় মানুষজন, যে মাকড় আক্রমণের কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো এটি আমাদের মূল আলোচনায় আসবে, আমরা সেই দিকে যাব। আমাদের বিশেষজ্ঞ আলোচক যিনি রয়েছেন মাকসুদুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা, এবং তিনি আমাদের উপকূলের কথা অনুষ্ঠানের ম্যাক্সিমাম পর্বে অর্থাৎ অধিকাংশ পর্বে আলোচক হিসেবে আমাদের অনুষ্ঠানে বিশেষজ্ঞ হিসেবে থাকেন এবং আমরা তাকে এক্সপার্ট হিসেবে পাই। তো আমরা মাকড় সমস্যার দিকে যাই। মাকড় একটু বিষয় আলোচনা করতে পেরেছি। আসলে নারিকেলে অনেক সমস্যা হয়, অনেক গাছ বড় হয়ে যায় কিন্তু ফল ধরে না, ফলের সংখ্যায় কম হয়, কিন্তু অনেক সময় দেখা যায় প্রচুর ফল ধরে কিন্তু ঝরে পড়ে। আর অনেক সময় গাছে ফল ধরে কিন্তু ভিতরে পানি হয় না। এছাড়াও নারিকেলে অসংখ্য দাগ, খাস কাটা দাগ হয়। তো এগুলোর মধ্যে যেটি আমাদের মূল সমস্যা সেটা হলো নারিকেল গাছে বিকৃত রঙের হয় এবং অধিকাংশই ঝরে যায়। আমরা যদি বরগুনা শহর অঞ্চলের বিভিন্ন গাছের দিকে লক্ষ্য করি তবে আমরা দেখব যে গাছের বোটার অংশের থেকে কিছু অংশে ঘাস কাটা, এত দেখতে অনেকটা এত বিকৃত যে আসলে বাজার মূল্য যেরকম কমে যায় এবং আপনাকে দেখতে পছন্দ হইবে না।
এর মূল কারণ হলো যখন কচি পুষ্পমঞ্জুরি ফোটার পর যখন কচি ফল ধরে তখন মাকড় আছে আমাদের এই অঞ্চলে, ছোট ক্ষুদ্র আকৃতির, এরা রস শুষে নেয়। তো পরবর্তীতে এই রস অধিক পরিমাণে শোষণ হলে কিন্তু মুকুলই ঝরে যায়। তো যদি অনেক সময় আক্রমণ কম হয় সেক্ষেত্রে উপরে খোসার উপরে রসটা যেহেতু চুষে খায়, নারকেল ধীরে ধীরে বড় হওয়ার সাথে সাথেই এই ছোট অংশটা ধীরে ধীরে প্রশস্ত হয়ে যায়, এবং প্রশস্ত হলে এটা একটু বাদামি বর্ণ ধারণ করে এবং ফেটে যায়, যেটা আমরা অনেকেই বলি আসলে যে নানান কারণে এটা হয়ে থাকে। আসলে নানান কারণ বলতে এর মূল কারণ হলো মাইটস এর দমনের জন্য আমাকে যেটা করতে হইবে, আমাকে যখন পুষ্পমঞ্জুরি ফুটে বের হয় তখনই আমাকে মাকড়নাশক স্প্রে করতে হবে। এক্ষেত্রে বাজারে ভার্টিম্যাক্ট আছে, রিপেল আছে, এবং এছাড়াও অনেক ডাইমেথড গ্রুপের আছে কীটনাশক, অনেক মাকড়নাশক বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। এটা আপনাকে স্প্রে করতে হবে 7 দিন পর পর 2 বার। এছাড়াও গাছ সম্পূর্ণ পরিষ্কার করে দিতে হবে যেন গাছে কোন অবস্থায় মানে আবর্জনা না থাকে, এবং নতুন করে পোকা কোনো আক্রমণ করতে না পারে, গন্ডার পোকা আক্রমণ না করে, সেজন্য এটা পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় রাখতে হবে। শ্রোতা বন্ধুরা, উপকূলের কথা অনুষ্ঠানের লাইভ ফোন ইন পর্ব চলছে, অর্থাৎ আলোচনা পর্ব। উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মাকসুদুর রহমান আজকের বিষয় নিয়ে চমৎকার আলোচনা করছেন। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন 01782973478 এই নম্বরে SMS করার মাধ্যমে। ইতিমধ্যে আমাদেরকে SMS করেছেন শারমিন খান সাগরিকা, কুইজের উত্তর দিয়ে তিনি যুক্ত হয়েছেন, ধন্যবাদ জানাই। আমাদেরকে তামান্না ইসলাম SMS করেছেন, অনুষ্ঠানটি ভালো লাগছে বলে মতামত দিয়ে, ধন্যবাদ জানাই আপনাকে মতামত নিয়ে আমাদের এই অনুষ্ঠানে যুক্ত থাকার জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং এই পরিবর্তন কারণে বদলে যাচ্ছে পৃথিবী, বদলে যাচ্ছে আবহাওয়া, বদলে যাচ্ছে পরিবেশ, আমাদের চিরয়ত জীবনযাত্রা বদলে যাচ্ছে, এবং এই পরিবর্তনের প্রভাব যেটি এবং এটি মোকাবেলার জন্য বাংলাদেশ সরকার বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছেন এবং যেগুলো বাস্তবায়িত হচ্ছে, বাস্তবায়ন করছেন। অনেকগুলো প্রকল্পের মধ্যে অন্যতম একটি কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প CCRIP। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGED এটি বাস্তবায়ন করছে। মাঠ পর্যায়ে আমাদের উপকূলীয় রেডিও লোকবেতার সহ আরো 4টি রেডিও এই যে প্রকল্পটি এটির সহযোগী হিসেবে রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI প্রকল্প বাস্তবায়ন করছেন, এবং এটি একটি উল্লেখযোগ্য কার্যক্রম CCRIP-র। আজকের এই অনুষ্ঠানে আমাদের যে আলোচনার বিষয় আলোচনা করা, আপনাদেরকে যে মেসেজগুলো দেব, এটি রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI কার্যক্রমের আওতায়। শ্রোতা বন্ধুরা, আমরা মাকড় সমস্যা নিয়ে কথা বলছি। তো এটি মূলত কোন সময় বেশি দেখা দেয়, অর্থাৎ সিজন রয়েছে কিনা? যখন পুষ্পমঞ্জুরি সম্পূর্ণ ফুটে বের হয়ে যায়, কচি ফল ধরে, তখন এই সমস্যাটা হয়, এবং পরবর্তীতে অধিক মাকড়ের আক্রমণে ফল ঝরে যায় এবং ফলের আকারটা বাদামি বর্ণের হয়, বিকৃত হয়ে যায় এবং ফল ঝরে পড়ে। অনেক সময় আমরা মাটিতে ফল ঝরে পড়তে দেখি, তখন যদি আমার ফলের মুখ ফেটে যায় এবং ভিতরে যদি ফাটা দাগ থাকে এবং অমসৃণ খাস কাটা থাকে, তাহলে বুঝতে হবে এক্ষেত্রে ব্রণের অভাবও হয়েছে। তো এই জন্য প্রতি বছর বর্ষার শুরুতে এবং বর্ষার শেষে গাছের বয়স অনুযায়ী সুষম সার ব্যবহার করা, এক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে জৈব সার, ইউরিয়া, TSP, MOP, জিপসাম এবং দস্তা বোরন, এই 5 ধরনের সার ব্যবহার করতে হবে। এবং এই সারগুলো সুষম মাত্রায় ব্যবহার করা হলে অধিকাংশ রোগ গাছের সমাধান হয়ে যাবে এবং অধিক পরিমাণে ফলন আশা করা যাবে। তবে যেহেতু কি পোকামাকড়ের মধ্যে মাকড় খুবই গুরুত্বপূর্ণ এবং গন্ডার পোকাও, মাকড়ের জন্য আমাকে একটু সতর্ক হতে হবে। এটা আমাদের অনেকেরই মনেই নেই যে আসলে এটি মাকড়ের কারণে হচ্ছে। বরগুনা সদরের আপনারা শহরের প্রত্যেকটি গাছেই এই মাকড়ের আক্রমণ পরিলক্ষিত হচ্ছে।
এবং এটি যারা জানছেন না যে আমার নারিকেলের এই দশাটা বা অবস্থাটা হচ্ছে মাকড়ের কারণে, তো সেই দশাটার কথা আমরা শুনলাম শুরুতেই, আবার যদি একটু মনে করিয়ে দিতে চাই যে কি অবস্থা। এটা আসলে যখন ফল বের হয়, পুষ্পমঞ্জুরি ফোটার পর কচি ফল বের হয়, কচি ফলের গায়ে মাকড় আক্রমণ করে এবং রস শুষে নেয়। অত্যাধিক আক্রমণ হলে ফল ধরে যায় এবং আর বড় হয় না। তবে যদি কম পরিমাণে আক্রমণ হয় সেক্ষেত্রে ফল ধীরে ধীরে বড় হয় এবং ফলের গায়ে ধীরে ধীরে যে রস খাওয়ার ফলে যে দাগগুলো পড়ে সেটি পরবর্তীতে নারিকেল বড় হওয়ার সাথে সাথে দাগগুলো এবড়ো থেবড়ো ভাবে বড় হয় এবং বাদামি বর্ণ ধারণ করে, চিরে চিরে ফাটল দেখা যায় এবং বাদামি বর্ণ ধারণ করে বিকৃত রং হয়। এজন্য নারিকেলের বাজার মূল্য যেরকম কমে যায়, অপুষ্টিত দেখা দেয়, আকারও বড় হয় না। এবং এটা শহরাঞ্চলে ব্যাপক পরিমাণে আক্রমণ করতেছে। নারিকেল কচি অবস্থায় যেটি ঝরে যাচ্ছে, সেই ঝরে যাওয়ার কারণ কি? মাকড়ের আক্রমণেরও একটি কারণ ঝরে যাওয়ার জন্য। এছাড়াও যদি পটাশিয়ামের অভাব হয় ঝরে যেতে পারে, বোরনের অভাবও ঝরে যেতে পারে, থ্রিপস নামক পোকার যদি ফুলে আক্রমণ হয় সেক্ষেত্রেও ঝরে যেতে পারে। তো ঝরে যাওয়ার রোধ করার জন্য, ঝরে যাওয়া রোধের জন্য যেটা করণীয়, প্রথমে হচ্ছে ওই যে বললাম বছরের বর্ষার শুরুতে এবং বর্ষার শেষে সুষম মাত্রায় সার রিং অথবা গর্ত পদ্ধতিতে ব্যবহার করা। এক্ষেত্রে ইউরিয়া সার, টিএসপি সার, এমওপি সার, জিপসাম, দস্তা, বোরন, এগুলো গাছের বয়স অনুযায়ী ব্যবহার করতে হবে। যেমন 1 বছরের চারার জন্য যেটা লাগবে অবশ্যই 10 বছর বয়সের গাছের জন্য সেটা বেশি পরিমাণে লাগবে। সেজন্য এটা আসলে হয়তো নিতে পারি। হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে, এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে? আমি বলছিলাম আমতলী থেকে, দুঃখজনক বিষয়ে আমি কোনো শুনতে পারি না অনুষ্ঠান। আপনি শুনছেন না আমাদেরকে? জি, আমি কোনো অনুষ্ঠান শুনতে পাচ্ছি না, আমার মোবাইলে পিন নষ্ট হয়ে গেছে এই জন্য। আচ্ছা, আপনাকে ধন্যবাদ জানাই। আর শুনতে যদি নাই পারেন তাহলে আমাদেরকে আপনাকে শুনিয়ে কি লাভ, এটি একটি বিষয়। তবে ধন্যবাদ, আপনি না শুনতে পেরেও আমাদেরকে এখন আপনি উপলব্ধি করছেন যে আমাদের অনুষ্ঠান চলছে এবং আপনি মিস করছেন এটি, সেটি আপনি অনুভব করছেন। এটির জন্য ধন্যবাদ যে আপনার মনে আছে ঠিক এই সময় আমাদের উপকূলের কথা অনুষ্ঠানের যে টক শো এবং সেটি এখন চলছে, আপনি সেটি বুঝতে পারছেন এবং আপনি না শুনতে পেরে অংশগ্রহণের জন্য ফোন দিয়েছিলেন। তবে দুঃখিত, কেটে গেল। আপনি হয়তো যদি জানতেন যে বিষয়টা নিয়ে কি প্রশ্ন থাকলে আমরা হয়তো শুনতে পারতাম। আমরা আলোচনায় যাচ্ছি। মূলত আসলে নারিকেলের মাকড় দমনের উপযুক্ত সময় হিসেবে আমরা কোন সময়কে ধরতে পারি এবং কোন সময়ে তারা শুষ্ক মৌসুমে অধিক পরিমাণে আক্রমণ করে? তো সেহেতু আসলে আর্দ্র মৌসুমের ক্ষেত্রে এটি একটু কম পরিমাণে আক্রমণ দেখায়। তো যেটা করতে হবে, যখন পুষ্প মঞ্জুরি আমার সম্পূর্ণ ফুটে না ফুটে তখনই আমাকে আসলে কীটনাশকটা স্প্রে করতে হবে এবং এটি সবচেয়ে উত্তম সময়। এবং অন্তত সপ্তাহে 2 দিন পর পর স্প্রে করলে, এটি স্প্রেটা সকালে নাকি বিকালে করতে হবে? বিকালে আসরের পরবর্তী সময়ে এটা করতে হবে। গাছের বিশেষ করে ফুড পাম্প ব্যবহার করে গাছের ডগা এবং গাছের মধ্যে যে পুষ্পমঞ্জুরি, নারিকেল, অন্যান্য নারিকেল ভালো করে স্প্রে করতে হবে এবং আশেপাশে নারিকেলের গাছ থাকলে সেটাতে স্প্রে করতে হবে। নাহলে এক গাছের থেকে মাকড় অন্য গাছে গিয়ে বাসা বাঁধবে, পরবর্তীতে আবার ফিরে আসবে। এটির ক্ষেত্রে আমরা যদি বলি যে সামাজিকভাবে, অর্থাৎ আমাদের যেহেতু মাকড় এক গাছ থেকে আর এক গাছে ছড়ানোর একটি সুযোগ রয়েছে এবং এক গাছ থেকে আর এক গাছে ছড়ানোর সুযোগেই কিন্তু এটি ছড়ায়, তো সেক্ষেত্রে আমরা দমন ব্যবস্থা নিতে হবে, এলাকাভিত্তিক ভাবে এটিকে সমন্বিত দমন ব্যবস্থা। আমি আমার বাড়ির মাকড় সমাধান করলাম, তো পাশের বাড়ির তাকে বলতে হবে যে হ্যাঁ এখানে আমারটাও মাকড় দমন করতেছে, আপনিও করেন। তবে এক্ষেত্রে অবশ্যই কীটনাশক ব্যবহারের সময় সতর্কতা থাকতে হবে যেন স্প্রে কৃত পানি সিটে আমার গায়ে না আসে। এক্ষেত্রে মোটা অ্যাপ্রন পরে নিতে হবে
এবং যথেষ্ট সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। আমরা আলোচনার একদমই শেষে চলে এসেছি। শ্রোতা বন্ধুরা, আপনারা উপকূলের কথা অনুষ্ঠানের লাইভ ফোন ইন পর্ব শুনছেন। আজকে আমরা নারিকেল চাষ এবং বিশেষ করে মাকড় সমস্যা এবং এটি নিয়ে করণীয় কি এ বিষয়ে আজকে আমরা আলোচনা করলাম। আজকের বিষয়টি হলো এটি, এবং আমরা আশা করি যে যেহেতু দক্ষিণাঞ্চলে নারিকেল শুধুমাত্র বাণিজ্যিকভাবে বা পারিবারিকভাবে আমাদের খাবার চাহিদা সহ অন্যান্য চাহিদা মেটানো সেটিই নয়, এটি আমাদের উপকূলীয় অঞ্চলে ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস এটার হাত থেকে আমাদেরকে রক্ষা করার জন্য একটি গুরুত্বপূর্ণ। নারিকেল গাছের শিকড় কিন্তু মাটিকে আঁকড়ে রাখে এবং এটি খুব সহজে উপড়ে পড়ে না, যেহেতু এর শিকড়ের তুলনায় এর ডাল পালা নাই, শুধুমাত্র পাতাটি থাকে এবং সব মিলিয়ে বাতাস লাগে কম, উপড়ে পড়ে কম, আমাদের ঘর বাড়িকে রক্ষা করা সহ। তবে নির্দিষ্ট দূরত্বে লাগাতে হবে। দূরত্বে না লাগালে যদি কোনোভাবে পড়ে যায় সেটি ঘরের উপরে পড়ে আপনার ঘরকে ক্ষতিগ্রস্ত করবে, জীবন নাশ করতে পারে। সেজন্য অবশ্যই নির্দিষ্ট ঘর থেকে দূরত্বে এটিকে লাগাতে হবে। জলবায়ু পরিবর্তনের কারণে আমাদেরকে নিতে হবে, কারণ আমরা জানি যে আমাদের দক্ষিণাঞ্চলে লবণাক্ত পানির পরিমাণ বাড়ছে, মাটি লবণাক্ত হচ্ছে এবং নারিকেল যেহেতু লবণাক্তটা সহিষ্ণু, সেহেতু এটি আমাদের জন্য একটি উপযোগী চাষাবাদ ব্যবস্থা হতে পারে। ধন্যবাদ জানাবো আমাদের আজকের অতিথিকে এবং তার কাছ থেকে আজকের বিষয় এবং সেই সাথে এই সময় কৃষকদেরকে যদি কোনো তার মেসেজ দেওয়ার থাকে সেটি শুনব। আমার কৃষক ভাইদের কাছে এই মুহূর্তের পরামর্শ হলো, যারা ইতিমধ্যে আলু উত্তোলন করেন নাই তারা আলু তুলে ফেলুন এবং শুষ্ক ছায়ায় রাখুন এবং ক্ষত আলু ও ভালো আলু একই সাইজের আলু গ্রেডে করে আলু আলাদা সংরক্ষণ করুন। মাচায় আলু সংরক্ষণ করলে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। আর যারা বড় ধানের বীজতলা করেছেন এখনই চারা রোপণ উপযুক্ত সময়। সূর্যমুখীর যারা এই মুহূর্তে চাষ করবেন তারা এখনই জমি তৈরি করে প্রয়োজনীয় সুষম সার ব্যবহার করে বীজ ব্যবহার করুন। এক্ষেত্রে হাইব্রিড জাতের বীজ ব্যবহার করতে সচেষ্ট থাকুন। বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে বীজ সংগ্রহ করুন। কৃষকের যে কোনো সমস্যায় উপজেলা কৃষি বিভাগ আপনাদের পাশে, সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ কৃষি সেবা কেন্দ্র ও উপজেলা কৃষি অফিসে যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করুন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি উপসহকারী কৃষি কর্মকর্তা মাকসুদুর রহমান আপনাকে আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। সেই সাথে যারা এতক্ষণ শুনলেন শ্রোতা হিসেবে আমাদের সাথে ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে থাকার জন্য। আগামী রোববার ঠিক একই সময় উপকূলের কথা অনুষ্ঠান নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ কামনা করছি। উপকূলের কথা অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি রবিবার রাত 7:45, পুনঃপ্রচারিত হয় সোমবার বিকেল 3:45 আপনাদের প্রিয় লোকবেতারে। বিদায় নেবার আগে জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলাম আমি ইমরান হোসেন, অনলাইন সম্পাদনায় ফখরুল ইসলাম রনি এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মনির হোসেন কামাল।